আমাদের সকলের অত্যন্ত প্রিয় প্রার্থী, মানুষের আশীর্বাদে কিছুদিন আগে যিনি ধূপগুড়ি থেকে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি যা কথা দিয়েছিলেন প্রত্যেকটা কথা রাখতে পেরেছেন, তাই তাকে আমরা আরেকটু বৃহত্তর এরিয়া জুড়ে জলপাইগুড়ি জেলার সাংসদ হিসেবে দেখতে চাই। তাই আমাদের সেই প্রার্থী অতীব ভদ্রলোক ডক্টর নির্মল চন্দ্র রায়। বুলুচিকে বাড়ি আমার সহকর্মী, খগেশ্বর রায় আমাদের এমএলএ, ডক্টর প্রদীপ কুমার বর্মন আমাদের এমএলএ, কৃষ্ণরায় বর্মন সভাধিপতি জেলা পরিষদ, সীমা সৌরভ চক্রবর্তী, নূরজাহান বেগম, সন্দীপ ছেত্রী, মিজানুর রহমান, বিজয় চন্দ্র বর্মন, এক্স এমপি বিনয় চন্দ্র বর্মন, দীপেন প্রামাণিক, স্বপন নন্দী সহ সমস্ত জেলা পরিষদ, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, কাউন্সিলর্স এবং আমার সকল ছাত্র, যুব, মহিলা, সংখ্যালঘু, এসসি এসটি থেকে শুরু করে সকল মা, ভাই ও বোনেরা, আমি আপনাদের বলি, আমার থেকে ভালো আপনারা জানেন জলপাইগুড়ি লোকসভার আসনে 7টা বিধানসভা কেন্দ্র আছে। একটা মেখলিগঞ্জ কেন্দ্র, ওটা কোচবিহার জেলার মধ্যে পড়ে। ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাকগ্রাম, ফুলবাড়ি এবং মাল। আপনারা বিজেপি থেকে আগত যিনি একদিন বিজেপির জেলা সভাপতি ছিলেন, তার মুখ থেকে শুনলেন, ভাই এখন জলটা দেওয়া বন্ধ করো। কেউ পাবে কেউ পাবে না, পেছনে যারা আছেন সেটা বুঝতে পারবে না, নাহলে আমায় বলো, আমি কিছুক্ষণ বন্ধ করে দিই মিটিং। কি বন্ধ করে দিই? এই মিটিংটা অর্গানাইজ করা করেছেন স্বপন, তো এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আছে। গরমে লোকের কষ্ট হচ্ছে, কেউ পাবে কেউ পাবে না। বেস্ট হচ্ছে বাইরে ট্যাঙ্কে রাখুন, যার জল তেষ্টা পাবে সেখানে গিয়ে খেয়ে আসবে। রমজান মাস, রোজার মাস, সংখ্যালঘু ভাই বোনেরা চাইলেও খেতে পাবে না, কারণ তাদের রোজা ভাঙতে হয়, তারপর খায়। আমি আপনাদের বলি, আমি 3 দিন ধরে এখানে আছি। কেন আছি? এটা আজকে নতুন কোনো ঘটনা নয়। এর আগেও আপনারা জানেন 2-3 বছর আগেকার কথা, যখন ভুটানের জল ভেসে আসে নদীতে এবং বেশ কয়েকজন ভাই বোনেরা মারা যান, আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছিলাম এবং তাদের বাড়িতে সকলের সাথে দেখা করেছিলাম। তারাই আশেপাশের অঞ্চলেরই মানুষ। তাদের সকলকে জিজ্ঞাসা করছি, আশা করি আপনারা ভালো আছেন। আমার অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য রইল। আমি রমজান মাস আসছে, রমজান মাস চলছে, রোজা চলছে, আগামী 10-11 ঈদ হতে পারে।
আমি কালও প্রোগ্রাম করব তুফানগঞ্জে, যেটা আলিপুরদুয়ারের মধ্যে পড়ে, কুচবিহার মধ্যেও পড়ে, বেলা 12:30টায়। আর এখানে যারা মিটিংটা 3টে টাইম দিয়েছেন, আমার টাইমটা ছিল এটা 1:30টায়। আর পরের মিটিংটা জলপাইগুড়ি, আমি 1:30টায় টাইম নিয়ে যাচ্ছি, যাতে কমিউনিকেশন গ্যাপ না হয়। আমি যখনই খবর পেয়েছিলাম যে একটা ভয়ঙ্কর দুর্যোগে অনেক মানুষ আশ্রয়হীন হয়ে গেছে, আমি আর অপেক্ষা করতে পারিনি, আমার মন কাঁদছিল। আমার কাছে তখন ফ্লাইটও ছিল না। আমি গৌতম দেবকে তার আগে পাঠিয়েছিলাম এখানে, নির্মল বাবুরা ছিলেন। আমি গৌতম দেবকে ফার্স্ট জিজ্ঞেস করলাম, বাগডোগরায় নাইট ল্যান্ডিং ফেসিলিটিস কটা পর্যন্ত? গৌতম আমাকে জানালো, আপনি তো করে দিয়েছিলেন 10:30 পর্যন্ত। এবার আমাকে প্লেন নিয়ে আসতে হলো, পাইলটদের তুলে নিয়ে আসতে হলো, ফুয়েল ভর্তি করতে হলো, করে আমি বাগডোগরা এসে পৌঁছালাম রাত্রির 11টা নাগাদ। এবং গৌতমকে আমি বলেছিলাম, নির্মল বাবুদের, আমি যতক্ষণ না যাব তোমরা কেউ এলাকা ছাড়বেন না, মানুষের পাশে থাকবে। আমি 12:30টায় এসে পৌঁছেছিলাম রাত্রিরে। তারপরে যারা মারা গিয়েছেন তাদের পরিবারের সাথে গিয়ে দেখা করি। তারপরে আমি ওখান থেকে জলপাইগুড়ি, যেখানে প্রথম স্পটে ঘটনা ঘটেছে, যেখানে মারা গেছে, সেই স্পটটা যাই, অন্ধকার, কিন্তু টর্চ জ্বালিয়ে যতটা পারি। সেখান থেকে আমি যাই জলপাইগুড়ি মাল্টি সুপার হাসপাতালে। 156 জন মোট ভর্তি হয়েছিল, তার মধ্যে 3 জনকে ক্রিটিক্যাল বলে নর্থ বেঙ্গল শিলিগুড়িতে পাঠানো হয়েছে। বাদবাকি চিকিৎসা করে অনেককে ছেড়ে দেওয়া হয়েছে। এবং আমি যখন যাই তখনও প্রায় 56 জন ছিলেন। আমি ডাক্তারদের কাজ দেখে শিলিগুড়ি মাল্টি সুপার হসপিটাল, জলপাইগুড়ি যে এত ভালো কাজ করেছেন এবং এত ভালো ইনফ্রাস্ট্রাকচার, যা অনেক মেডিকেল কলেজেও পাওয়া যায় না। আমরা বাংলায় ক্ষমতায় আসার পর আমাদের সরকার 43টা মাল্টি সুপার হাসপাতাল তৈরি করেছে এবং বিছানাগুলো হচ্ছে সুইস বেড নতুন করে আমরা কিনেছি। এবং জেলায় জেলায় আমরা এমনকি সাব ডিভিশন হাসপাতালে, জেলা হাসপাতালে স্পেশাল ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, যেটাকে এইচডিইউ বলা হয়, আইসিসিউ বলা হয়, সেগুলোও করে দিয়েছি। ফলে এই মানুষগুলোকে প্রশাসন দ্রুততার সাথে রেস্কিউ করেছে এবং ডাক্তার, নার্স, সিনিয়র ডাক্তার থেকে জুনিয়র ডাক্তার, হাউস স্টাফ থেকে স্টুডেন্টরা, নার্স থেকে ওখানকার কাজের লোকেরা এবং স্থানীয় যুবক যুবতীরা, তাদের একান্ত প্রচেষ্টায়, মনে রাখবেন, এতগুলো মানুষের জীবন বাঁচানো গেছে। আমি যখন গিয়েছিলাম তখন একটা কেস ক্রিটিক্যাল এখানে ছিল, বাদবাকি মোটামুটি স্টেবল হয়েছে। কারো হয়তো পাটা ভেঙে গেছে, পুরো ফ্র্যাকচার, কারো হাতটা ফ্র্যাকচার, কারো ঘাড়ে ফ্র্যাকচার,
দিনে পা কেটে গেছে, হাত কেটে গেছে, মাথা কেটে গেছে এবং 4-5টা অপারেশন সঙ্গে সঙ্গে চিকিৎসকরা করিয়ে তাদের জানও বাঁচিয়েছেন। আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমি পরপর 48 ঘন্টা দেখেছি প্রশাসনের কেউ ঘুমায়নি, চিকিৎসকরাও কেউ ঘুমায়নি। আর ওখান থেকে আমি গিয়েছিলাম যে জায়গাটা বার্সা বার্নিসে গেলাম, যেখানে প্রায় 700-র উপর ঘর ভেঙে গেছে মানে ম্যাস্ট হয়ে গেছে, কিছু নেই। ওখানে দেখে দুপাশে কলার ক্ষেত, তারপর আমি ওটা দেখে এলাম রিলিফ সেন্টারে। প্রায় 2:30-3টে নাগাদ রিলিফ সেন্টারে রাত্রিরে পৌঁছালাম। কেউ ঘুমায়নি, সবার চোখে মুখে একটা আতঙ্ক কাজ করছিল। আমি সবার সাথে কথা বলেছি। সবার সাথে কথা বলবার পর আরো 2-একটা স্পট ভিজিট করে আমি ভোর 4টের সময় সকালবেলায় আমি চালসাতে এসে পৌঁছাই। তারপরের দিন আবার আমি আলিপুরদুয়ারে যাই। একদিকে আলিপুরদুয়ারের বর্ডার, অন্যদিকে কুচবিহারের বর্ডার। সেখানেও প্রচুর ভাঙড়ি ভেঙে তছনছ হয়ে গেছে, কারণ বেশিরভাগ বাড়ি মাটির বাড়ি, টিনের চাল। এই জন্যই বারবার আমরা বলেছিলাম প্রথম ফেজে 11 লক্ষ মানুষকে বাংলার বাড়ি তৈরি করতে দাও। কোথাও কোথাও প্রধানমন্ত্রী এসে বলে আমার নামে নাম দেয় না, কেন দেব? তুমি সব টাকাটা দাও, তাহলে দেব। অর্ধেক টাকা তোমার, অর্ধেক টাকা রাজ্যের, আর তোমার নাম কেন থাকবে? মানুষের নাম কেন থাকবে না? রাজ্যের নাম কেন থাকবে না? শুধু রাজনীতি? কিছু লোককে রেশন দেয়, সবাইকে নয়। সবাইকে আমরা দিই। 5 কেজি চালের মধ্যেও নিজের ফটো, বিজেপি পার্টির সিম্বল। লোককে দুটো খেতে দেবে, সেখানেও তার প্রচার চাই। এত আত্মপ্রচারে ব্যস্ত কেন? তুমি দেশের প্রধানমন্ত্রী, সবাই তোমায় নাম জানে, সবাই তোমায় চেনে। আর তোমরা যদি এতই কনফিডেন্ট হও যে তোমরা জিতবে, তাহলে তোমরা রোজ লোকের বাড়ি ইনকাম ট্যাক্স কেন রেট করাচ্ছ? এজেন্সি কেন রেট করাচ্ছ? তোমার বিজেপি নেতারা এনআইএর সাথে ঘুরে বেড়াচ্ছে, আমার কাছে ডকুমেন্ট আছে। তোমার বিজেপি নেতারা বিএসএফ কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সিআইএসএফ কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে আমি একটা সংবাদ দেখলাম, এমনকি দুঃখের ও লজ্জার বিষয় যে আর্মি হাসপাতালগুলো পর্যন্ত বিজেপি অর্গানাইজারদের হাতে দিয়ে দিয়েছে। লজ্জা করে না? নির্লজ্জ, বেহায়া, ভাওতাবাজ, ঝুটাবাজ, তোমরা একটা রাজনৈতিক দল। দেশে আর্মি কখনো রাজনীতি করেনি আজ পর্যন্ত না, বিএসএফও করতো না, সিএসএফও করতো না, ইনকাম ট্যাক্সও করতো না। শীতলকুচির ঘটনা আপনাদের মনে আছে? ইলেকশনের লাইনে গত বিধানসভার নির্বাচনে 4 জন সংখ্যালঘু ভাই আর 1 জন রাজবংশী ভাই গুলি করে হত্যা করে দিয়েছিল। গতকালও হাবিবপুরে মালদার একজনকে হত্যা করে যান, হত্যা করে বলে দিচ্ছে বাংলাদেশি। তুমি জানলে কি করে? প্রথমে কেস লিখে দিচ্ছে, ডাক নিয়ে যাচ্ছিল তাই মেরে দিয়েছে। মারবার অধিকার তোমাকে কে দিল? যদি কেউ অনুপ্রবেশকারী হয়, যদি কারো হাতে কিছু থাকে, তুমি লোকাল পুলিশকে হ্যান্ড ওভার করো, আইনের পথে চলবে। কিন্তু তোমার বন্দুক আছে বলে তুমি গুলি করে লোক মারতে পারো না, এটা তোমার অধিকার নয়।
ল এন্ড অর্ডার হচ্ছে স্টেট সাবজেক্ট, তোমার সাবজেক্ট নয়। আমি একটা সংবাদ মাধ্যমে আজ দেখলাম, হেলিকপ্টারে কাগজগুলো পড়তে পড়তে আসছিলাম, যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন বাংলা में इलेक्शन कमीशन पूरा नजर रखेगा। अरे আপনি বলেন কি? তার মানে কি আমি ইলেকশন কমিশন তো কিনে নিয়েছেন, বলে দিচ্ছেন রোজ ওকে ট্রান্সফার করো, রোজ ওর বাড়িতে ইনকাম ট্যাক্স পাঠাও, কানে কানে বলে দাও বিজেপি করলে সাদা আর তৃণমূল করলে কালো। বাবা বাবা বাবা, দারুণ দারুণ নাটক। আমার পরিচিত একজন কাউন্সিলর আছে, 7-10 দিন আগে তার বাড়িতে একটা ইনকাম ট্যাক্স টিম গেছে, তার 2টো বাচ্চা আছে, সে নিজে একজন মহিলা। 3 দিন ছিল তাদের বাড়িতে ইনকাম ট্যাক্স রেড করার নাম করে। বলুন তো বাচ্চারা বাথরুমে যাবে কোথায়? তারা ঘুমাবে কোথায়? তারা খাবে কোথায়? যে কেউ এসে আপনার বাড়ি ঢুকে গেল, আর আমি বললাম ওরা খেলো কি, বলো খাবে কি? এক একটা খাবারের অর্ডার দিচ্ছে 30,000 টাকা, 50,000 টাকা, বড় বড় মাংস খাচ্ছে। আর যার বাড়িতে গেছে তার বাচ্চা দুধ খেতে পারছে না, চান করতে পারছে না, বাথরুমে যেতে পারছে না। তাকে বলছে বলো बीजेपी करेगा तो हम चला जाता है। সে বলেছে हमारा गला भी आप काट दो, हम ममता जी को नहीं छोड़ेगा, हम बीजेपी नहीं करेगा। এই মানুষও আজও পৃথিবীতে আছে, এটা মাথায় রাখবেন। আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের একটা রিকোয়েস্ট করবো, আমার ছোট্ট অ্যাপিল। আমি বিজেপির মতো ভয় দেখাই না, সন্ত্রাস করি না এবং কন্ট্রোল করি না। কোথাও কোথাও আপনারা হয়তো লিখছেন ত্রাণ নিয়ে বিক্ষোভ, এটা বিজেপির কথা। দেখুন এটা হতে পারে, ঝড় যখন হয় হয়তো এমন একটা জায়গা দিয়ে গেছে যেটা প্রশাসনের নলেজে নেই, বড় জায়গাগুলো নলেজে থাকে, ছোট জায়গাগুলো খুঁজে বের করে একটু 2-3 দিন টাইম লাগে, তাদেরও জানাতে হয়। যদি কেউ না পেয়ে থাকে তাকে দিয়ে দেবে, অসুবিধার কি আছে? কিন্তু এটা নিয়ে বিজেপির রাজনীতির কাছে প্লিজ দয়া করে আপনারা আত্মসমর্পণ করবেন না। যাদের ঘর বাড়ি গেছে, সবকিছু গেছে, এমনকি হাড়ি কড়াই থেকে শুরু করে হাতা কাপড় জামা, কেরোসিন তেল, বাচ্চাদের খাবার, কম্বল জামা কাপড় থেকে শুরু সবই প্রশাসন দিচ্ছে। চাল ডাল খাবার বাড়িও প্রশাসন তৈরি করে দেবে। ইলেকশন যদি না থাকতো আমি 1 সেকেন্ডে ঘোষণা করে দিতাম ইলেকশন কোর্ট চলছে, ইলেকশন কমিশন না বললে ক্লিয়ারেন্স হবে না। বাপরে বাপ, ডিজাস্টার কেউ নিয়ে নিয়েছে সাথে, যার জীবনে ছিল না। আমরা আমাদের সরকারের কাছ থেকে আমি শুনেছি প্রশাসন অলরেডি 5,000 বাড়ি তৈরি করবার জন্য আমরা রাজ্য সরকার থেকে করব, সেন্ট্রাল গভর্নমেন্টের দয়া চাই না। যারা মানুষকে দেখে না, 100 দিনের কাজের টাকা দেয় না, আবাসনের টাকা দেয় না, তার থেকে দয়া চাই না। টাকা প্রশাসনই দেবে, প্রশাসন করবে, কিন্তু পারমিশনটা করতে এত টাইম লাগছে কেন? বিজেপি এসে বলবে, প্রধানমন্ত্রী এসে বলবে তারপরে টাকাটা তো আপনারা দেবেন না, টাকাটা তো আমরা দেবো। তাহলে কেন করতে দিচ্ছেন না? কেন টাইম নষ্ট করছেন? প্রবলেমটা কি জানেন? যার বিয়ে সেই পুরোহিত, নিজেই স্বামী, নিজেই স্ত্রী, আর নিজেই পুরোহিত। ইলেকশনটা কেন্দ্রের, ইলেকশনটা রাজ্যের নয়। সবটাই করছেন বিজেপি পার্টি। এখানে কোথায় গণতন্ত্র?
কোথায় গণতন্ত্র? সারা পৃথিবীর মানুষ দেখে রাখুন, ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে ওয়ান নেশন ওয়ান পার্টি চলতে পারে না। বিজেপি তাই করছে, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, আর তার উপরে জুটিয়েছে আর এনআরসি। মাছ দেখেছেন তো, মাছের মাথাও হয়, লেজুও হয়। মাথাটা হচ্ছে আর মাছের লেজটা হচ্ছে এনআরসি। যেই আপনি অ্যাপ্লাই করবেন ক্যাতে, সঙ্গে সঙ্গে আপনাকে এনআরসি করে দেবে আর আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, আসামের মতো। কেন বলুন তো? বিজেপি পার্টি থেকে বলছে পুরোহিতরা সই করলেই হয়ে যাবে। তাই যদি হয় তাহলে পুরোহিতদের নামটা এম্পাওয়ারমেন্ট গ্রুপে রেখে তাদের অথেন্টিকেট করলেন না কেন? বিজেপির পুরোহিত সই করলেই যদি নাগরিকত্ব পেয়ে যায়, তারা তো অলরেডি নাগরিক। আপনারা সবাই নাগরিক, আমরা সবাই নাগরিক, এটা মাথায় রাখবেন। নির্বাচন আসলে বিজেপির এটা তৃতীয় কেলেঙ্কারি। আমরা এনআরসি করতে দেব না, কে করতে দেব না, কারো অধিকার কেড়ে নিতে দেব না। মনে রাখবেন, আপনি যখনই অ্যাপ্লাই করবেন সঙ্গে সঙ্গে আপনার লক্ষ্মীর ভান্ডার কোথায় যাবে? কন্যাশ্রী পাবে না, বিনা পয়সায় রেশন পাবে না, ভারতবর্ষের নাগরিক হবে না, বাংলার নাগরিক হবে না। আপনাকে দিয়ে লিখিয়ে নেওয়া হচ্ছে আপনি অনুপ্রবেশকারী, অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছেন। জিজ্ঞেস করুন না, এটা যদি এত ভালো হয়, যারা বিজেপির প্রার্থী তারা কেন করছে না? পার্টির চারটে লোক আদৌ নাম আছে কিনা কে জানে? কেউ করেনি কেন? তার কারণ আসামের লোক দেখে নিয়েছে। আমার এখানেও আপনারা দেখেছেন একজন মারা গেল এনআরসি ভয় পেয়ে। কেউ মারা যাবেন না। আমি তো আছি আপনাদের পাহারাদার, আমি জমিদার নই, আমি দিল্লি থেকে এসে রাজনীতি করি না, আমি এই মাটিতে রাজনীতি করি, আমি আপনাদের মাটির লোক। এনআরসি করতে দেব না, কারো অধিকার কেড়ে নিতে দেব না। কে করলেই এনআরসি কেন বলুন তো? অনেকে আপনারা খবর রাখেন না। একটা কমিটি তৈরি করেছে, সেই কমিটিটার নাম হচ্ছে এম্পাওয়ারমেন্ট কমিটি। তারা নাকি ক্যাস্ট সার্টিফিকেট দেবে। তাদের বলা হচ্ছে বাবা মায়ের জন্মের ঠিকুজি কুষ্টি নিয়ে এসো বাংলাদেশ থেকে। পারবেন তো নিয়ে আসতে? তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসতে পারবেন তো? আর দুই, কে যদি এতই এনআরসি থেকে আলাদা হয়, তা সেন্সাসের লোক কেন সেখানে ঢোকালেন? সেন্সাস ঢুকিয়েছেন মানে এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে এনআরসি। এরপরে তো শুনছি ইউনিফর্ম সিভিল কোড করবে, অর্থাৎ মুসলিমদের বিয়ের পদ্ধতি আলাদা, হিন্দুদের বিয়ের পদ্ধতি আলাদা, হিন্দুদের মধ্যে নানা ধর্ম ট্রাইবেলদের পদ্ধতি আলাদা, তপশিলীদের পদ্ধতি আলাদা, রাজবংশীদের পদ্ধতি আলাদা, আদিবাসীদের পদ্ধতি আলাদা, খ্রিস্টানদের পদ্ধতি আলাদা। তোমরা বিয়েটাও ঠিক করে দেবে? কি শাড়ি পরবে, কোন ধর্ম মতে পড়বে, কে কাকে বিয়ে করবে, এটা মহা আশ্চর্যজনক এক দেশ হয়ে গেছে। এই দেশকে শেষ করে দিচ্ছে বিজেপি। বাংলার মানুষ একমাত্র প্রতিরোধ করতে জানে, প্রতিবাদ করতে জানে। অন্যরা ভয় পায়। উত্তরপ্রদেশের বলবার ক্ষমতা নেই। একটা লোক বললে পরের দিন তাকে খুন করে দেয়। সাংবাদিকদের সাথে কি একটা ঝামেলা হয়েছিল, আমি দেখলাম 12 জন সাংবাদিককে পুরো উলঙ্গ অবস্থায় প্রায় রেখে দিয়েছে।
আমার কাছে ছবিটা আজও তোলা আছে। মহারাষ্ট্রের কোন একজন সাংবাদিক কি লিখেছিল ওদের বিরুদ্ধে, তাকেও খুন করে দেওয়া হয়েছে। বিলকিসের উপর অত্যাচার আপনারা দেখেননি? কুস্তিগির সাক্ষীর উপর অত্যাচার আপনারা দেখেননি? গুজরাটের দাঙ্গা দেখেননি? এনআরসির দাঙ্গা দেখেননি? মণিপুরে 200 চার্চ পুড়িয়ে দিয়েছে দেখেননি? মসজিদের ওপর বোমা পড়েছে দেখেননি? মন্দিরগুলো নষ্ট করে দিয়েছে দেখেননি? মহিলাদের উলঙ্গ করে প্যারেড করা হয়েছে দেখেননি? এই হচ্ছে বিজেপি দলটাই হচ্ছে ভাওতাবাজ দল। এখন নতুন নাটক শুরু করেছে, বলছে আপ প্লিজ নাম লিখাও, এ তো সব দুর্নীতি কি হয়। কোথায় দুর্নীতি করেছে তোমাকে প্রমাণ করতে হবে, মুখে বললে হবে না। 4-5টা কেস নিয়ে কমপ্লেন ছিল বা কিছু, আমরা সঙ্গে সঙ্গে সংশোধন করে দিয়েছি। আসল লোকেদের প্যানেল করা হয়েছে 11 লক্ষ, এবং তার সবটা পাঠানো হয়েছে দিল্লিতে, যদিও আমাদের অর্ধেক লাগে দিতে। এবার বলুন আপনারা, 3 বছর ধরে কেন আবাস যোজনার টাকা দেননি? বাংলার বাড়ির টাকা কেন 100 দিনের কাজে 3 বছর ধরে কাজ দেন না, টাকা দেন না? কেন গ্রামীণ রাস্তার টাকা দেন না? 100 দিনের কাজ আমরা 45 দিন করিয়েছি, এবং এই বছর থেকে 50 দিন করে আমরা রাজ্য সরকার করব, আমরা টাকা দেব। আমরা দিল্লির কাছে হাত পাতবো না, আমাদের বাংলার লোক পাবে না। যে 11 লক্ষ বাড়ির কথা আমি বলছি, আমাদের বাজেটে বলা হয়েছে। এমসিসি কোড আছে বলে আমি বলছি তা নয়, 2 মাস আগে বলা আছে। মে মাসের পরে ওই 11 লক্ষ বাড়ির টাকা রাজ্য সরকার দেবে। তার কারণ এটা আমাদের বাজেটে পাস হয়ে গেছে। বাংলায় 1 লক্ষ রাস্তা আমরা করেছি, টাকা বন্ধ করে দিয়েছে। আরো 22,000 রাস্তা আমরা করেছি। পানীয় জল बोले बेड़ाচ্ছে घर घर में जल कौन दे रहा है? नहीं तो प्राइम मिनिस्टर दे रहा है। मेरा को एक क्वेश्चन है, घर घर में जल का प्रोग्राम में भी, पानी के भी 40% रुपया हमको देना पड़ता है। जो जमीन से जाएगा पाइप, उसको रुपया भी हमको देना पड़ता है राज्य सरकार को। जो जमीन का भाव है वो भी हम लोगों को करना पड़ता है। उसका बाद हो जाने का बाद मेंटेनेंस होगा, 2 दिन में बंद नहीं हो जाए, ये भी हमको करने पड़ता है। तो क्या किया, हमारा रुपया लेकर आप 25% कर रहे हैं और 75% हम कर रहे हैं, और अब बोलता है घर घर में पानी हम भेज रहे हैं। इतना झूठा कहानी बोलता है, झूठ बोले कौवा काटे। आप लोग को याद नहीं है 2014 में क्या बोला था? 5 बंद चाय बागान खुल देंगे। दूसरी बात था और बैंक अकाउंट में 15 लाख रुपया करके देंगे बीजेपी। और क्या बोला था? 2 करोड़ बेकार युवक युवती को नौकरी देगा। नौकरी देना तो दूर का बात, इंडिया में सबसे ज्यादा अनएम्प्लॉयमेंट है। हमारा बंगाल में नहीं, लेकिन इंडिया में है, और वो भी एडुकेटेड अनएम्प्लॉयड यूथ। 15 लाख रुपया कहा गया? अभी झूठ बोले कौवा काटे, फिर बोलता है इधर जो रुपया लिया है हम गरीब लोगों को बांट देगा। अरे भाई, वो तो जितना रुपया लिया है वो तो आपका पार्टी फंड में कब चला गया? बहुत पार्टी फंड में चला गया। रुपया लेते हैं और बोलता है बीजेपी पार्टी को दे दो। ऐसे बहुत सारे आदमी मेरे को चुपचाप करके बोला, छुपा रुस्तम का बात। और जो 3,000 कोटी टका तुम जनता से लिया, वो अगर तुम देंगे भी तो बंगाल को जो जनता है
21 करके रुपया लेगा। आप क्या 21 रुपया के लिए फिर और एक झूठ बोले कौवा काटे में जाएंगे? ना आप सफेद रहने के लिए, इज्जत रखने के लिए, मर्यादा का साथ लड़ने के लिए, चाहे चाय बागान हो, चाहे क्रिश्चियन कम्युनिटी हो, चाहे सादरी हो, बजट में हम लोगों ने बोला कि 107 स्कूल हम बना देंगे। हिंदी भी स्कूल बनाया, वानानाथ में यूनिवर्सिटी बनाया, सिलीगुड़ी में भी बनाया। आने वाला दिन कोई बच्चा लोग मेरे को रिक्वेस्ट किया है, अभी एमसीसी का कारण हम नहीं कह सकते, लेकिन आफ्टर इलेक्शन हम इसको बारे में सोचेंगे। माँ बहन लोग, आप लोगों को लक्ष्मी भंडार को रुपया मिला, फिर 500 से जो 1000 बढ़ाया, वो 2-3 दिन में आपको मिल गया। 2 तारीख से शुरू हुआ, 2 तारीख से शुरू हुआ। जिसको नहीं मिला उसको भी मिल जाएगा, और जिसको तपस्वी आदिवासी है उसको 1200 मिलेगा। 1,99,00,000 को हम भेज दिया, और थोड़ा स्कूटनी चल रहा है। जो माँ बहन का बयस एज उम्र आज 60 बरस हो गया, उसको भी लक्ष्मी भंडार मिलेगा, और डायरेक्ट ओल्ड एज में चला जाएगा, और लक्ष्मी भंडार 2 का आपको मिलेगा। ऐसे 6 लाख था, हम स्कूटनी करके निकाला, 6 लाख को भी 2-3 दिन में पहुंच जाएगा। किसी को शादी नहीं होता तो रूपोसी है, स्टूडेंट है तो कन्याश्री है, शिक्षाश्री है, लक्ष्मी भंडार है, मेधाश्री है, जगतश्री है, आशा का भाता बढ़ाया, आईसीडीएस को बढ़ाया, मिड डे कुक का बढ़ाया, बीएड को बढ़ाया, सिविक पुलिस को बढ़ाया, पंचायत को स्वास्थ्य साथी में दिया। ऐसे बहुत सारे काम हैं, जो काम आपको हम ऑलरेडी कर दिया। बहुत सारे हैं। मैं जरूर बोलना चाहूंगी कि आपका जितना भी स्कीम है आप देख लो। हम चाय बागान को पट्टा भी दिया, जिसको अभी तक नहीं मिला, आहिस्ता आहिस्ता लाइन में भी आने वाला दिन मिलना है, वो हम बजट में बोल दिया। और साथ साथ में पट्टा भी मिलेगा, और घर तैयार करने के लिए 1,20,000 मिलेगा, वो भी हमारा बजट में बोल दिया 2 महीना पहले। आप देखिए, राजवंशी, कमतापुरी सब भाषा को हमने रिकॉग्नाइज कर दिया। राजवंशी डेवलपमेंट बोर्ड, कमता डेवलपमेंट बोर्ड, पंचानन वर्मा का जन्मदिन, पंचानन वर्मा यूनिवर्सिटी, 200 राजवंशी स्कूल को रिकॉग्निशन, पुलिस में नारायणी बटालियन किया, उधर में महावीर चिला राय का स्टैचू बना दिया। बिरसा मुंडा का जन्मदिन में भी हम छुट्टी देते हैं। हम इधर में भी क्षेत्रीय भाषा को हम लोग करेंगे। इसको लिए भी हम 100 स्कूल बढ़ाने चाहते हैं। इसको सिलेबस हो जाए तो हिंदी का बारे में भी हम ध्यान देंगे। और आपको इधर में और एक बात है, देखिए, जिसको नाम हम भेज दिया, जिसको हम देने वाला है चुनाव का बाद, जो हम बता दिया, वो लोगों का डेटा हम वो लोगों के पास भेजा था। सेंट्रल मांगा था देने के लिए, बाद में नहीं दिया। उसमें बीजेपी पार्टी ऑफिस से फोन जा रहा है, एक एफआईआर कॉपी है। उन्होंने बोला बीजेपी पार्टी कॉल सेंटर से कि आप फिर नाम लिखाओ, वोट का बाद आपको घर मिलेगा। तो उन्होंने कहा हमारा नाम तो लिखा पहले, আমি তো আমার নাম লিখে দিয়েছি, তারা আমি কেন নাম লেখাবো? তুমি কি আমার নামটা কেটে দেবে? तुम हमारा नाम काट देंगे? ये तुम्हारा चक्रांत है। ये चक्रांत के लिए आप ना पड़े, ये आपको हिसाब में रहना चाहिए।
और क्या का बारे में मैंने जो बोला, क्या का साथ एनआरसी का संबंध है? असम में कितना आदमी मर गया था आपको पता है? इसी के लिए हम ना तो क्या करेंगे, हम ना तो एनआरसी करेंगे, हम ना तो डिटेंशन कैंप करेंगे। हमारा जितना मजदूर बाहर में है, आपको स्वास्थ्य साथी कार्ड मिलते हैं, हम बाहर को जो मजदूर हैं और लोगों को लिए भी एक वेब पोर्टल चालू किया है। अगर उसका कोई दिक्कत है तो हम लोगों को जनाएगा, हम लोगों को याद में ले आएगा और उसको भी हम अलग से 5 लाख रुपया का और एक स्वास्थ्य साथी कार्ड को देगा। इसी के लिए घर में इधर में जो है उसको स्वास्थ्य साथी कार्ड अलग और बाहर में जो है उसका पास कुछ नहीं है। इसी के लिए अगर वो उसको कोई तकलीफ हो तो स्वास्थ्य साथी कार्ड दिखा के वो बिना पैसा में ट्रीटमेंट कर सकता है। ऐसे बहुत सारे काम हमने किया है। आदि झूठ बोले कौवा काटे बोलता है। एक पार्टी का एमपी का नाम पे बयान लिखा मालदा में, बीजेपी को वोट दो 3000 लक्ष्मी भंडार देंगे। हम बोला 500 दिया को भी, 100 दिया को भी, और कैसे तुम देंगे? ये तो स्टेट गवर्नमेंट का प्रोग्राम है, ये नरेंद्र मोदी का प्रोग्राम नहीं है। अगर तुम्हारा हिम्मत है तो हर परिवार को 50,000 रुपया करके हर महीना में दो, हम देखेंगे तब। लेकिन पहले दो, उसको बात करो। हम बोला, हम कर दिया। हम बोलते हैं तो साथ साथ में करते हैं। हमारा कथा का भाव है, हमारा कथा का कीमत है, हमारा हक है जनता को चिट नहीं करने के लिए, जनता को बचाने लिए, जिंदगी देने के लिए। इसी के लिए देश बचाना जरूरी है कि नहीं है? देश बचेगा, बांग्ला बचेगा, बांग्ला बचेगा तो लक्ष्मी भंडार मिलेगा, बांग्ला बचेगा तो ऐक्यश्री मिलेगा, मेधाश्री मिलेगा, आपको खाद्य साथी मिलेगा, आपको स्वास्थ्य साथी मिलेगा, आपको रूपश्री मिलेगा, आपका साइकिल मिलेगा, आपको स्मार्टफोन मिलेगा। जितना भी है किसान बंधु से मिलके 10 लाख चाय बागान का मजदूर को देखो 2 दिन पहले नोटिस देके बंद कर दिया। जिसको पास 5 बीघा जमीन है, जैसे फार्मर्स किसान लोग चाष करते हैं, ऐसे छोटा छोटा जो चाय बागान होता है, छोटा छोटा लोग जिसको पास ज्यादा रुपया नहीं है काम करते हैं। 2015 साल में गवर्नमेंट ऑफ इंडिया मीन्स मोदी जी का सरकार एक नोटिफिकेशन किया था कि इसमें कोई पेस्टिसाइड है, इसी के लिए इसको कैंसिल कर दो। लेकिन उसको बाद क्या हुआ? कुछ नहीं हुआ। लेकिन 2 दिन पहले चुनाव आ रहा है, इसी के लिए सब कैंसिल कर दिया। 10 लाख लोगों को, मजदूर को चाय पत्ता बेचना, तुलना सब कैंसिल कर दिया। तो मैंने पूछा टी बोर्ड को, हम नहीं, हमारा सरकार, वो लोग कल हमारे साथ मिलते आए थे। हम बोला टी बोर्ड अगर असम को बारे में खुल देता है तो बंगाल के बारे में कैसे बंद करते हैं? हम बंद करने नहीं देंगे। इसको अक्षर कैसे निकालेंगे वो हम कर लेंगे। सरकार का प्रशासन मीटिंग किया है, मीटिंग फ्रूटफुल हुआ है। काल से वो लोगों को पता, वो बोटेल से जो कंपनी है बोटेल लिप, वो काल से लेंगे। हमारे पास जनता का कोई दुख आता है तो हम साथ साथ में एक्शन लेते हैं। हमें चाहते हैं कि जल्दी से जल्दी जिसको डिजास्टर में घर बाड़ी नहीं है, आश्रयहीन अवस्थाয় पड़े আছে, सरकार ने जो प्रपोजल भेजा डिजास्टर से उसको क्लियरेंस दे दे। तो है हम नहीं करेंगे, उस सरकार प्रशासन नहीं करेंगे, उसको घर तैयार हो जाएंगे।
इतना दिन रास्ता में पड़ने का जरूरत नहीं है। इंतजार किसके लिए? प्रधानमंत्री के लिए। रुपया तो उन्होंने नहीं देगा, रुपया तो हम लोग ही नहीं देगा। इंतजार किसके लिए? बीजेपी का नाटकबाजी करने के लिए। दिल्ली को कहता है 100 दिन का रुपया बंद कर दो, बांग्ला घर का रुपया बंद कर दो, चाय बागान को बंद कर दो, मुस्लिम को बंद कर दो, ईसाई को जला दो, मणिपुर में जैसा दिया, आग लगा दो, दंगा फसाद कर दो। हाँ, मैं नहीं चाहती है। हम जिंदगी देने के लिए तैयार है, लेकिन जिंदगी लेने के लिए तैयार नहीं है। हमारा जिंदगी सबसे बड़ा कीमत का जायगा है। इंसान इंसानियत के लिए বাঁচতে है, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এটা মাথায় রাখবেন। তাই বলি কি খেলা হবে তো? খেলা होगा, খেলা হবে। জলপাইগুড়িতে বিশ্ব ক্রীড়াঙ্গন বানিয়ে দিয়েছি, সাফারি বানিয়ে দিয়েছি, ভোরের আলো বানিয়ে দিয়েছি, মেডিকেল কলেজ বানিয়ে দিয়েছি, সার্কিট হাউস বানিয়ে দিয়েছি, ইউনিভার্সিটি বানিয়ে দিয়েছি, কলেজ বানিয়ে দিয়েছি, আলিপুর নতুন জেলা করে দিয়েছি। ধূপগুড়ি আমার নির্মল রায় বলেছিল আসুন আমার এখানে মহকুমা করতে হবে। ইলেকশনের কদিন বাদে মহকুমা করে দিয়েছি, হাসপাতালও মহকুমা হয়ে গেছে। উনি যে পরে আমাকে যা বলবেন আমি আবার দেখে দেব। আলিপুরদুয়ার নতুন জেলা হয়েছে, নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে, নতুন ডুয়ার্স কন্যা হয়েছে, নতুন স্টেডিয়াম হয়েছে, কত কটেজ হয়েছে। तराई डुअर्स दार्जिलिंग आज के कोनो भेदाभेद नहीं, सब शांति में है। पहले तराई डुअर्स में कैसा आग जाते थे, अभी देखिए हमारा सरकार होने के बाद हम करने नहीं दिया। दार्जिलिंग में शांति है, पहाड़ में, तराई डुअर्स में शांति है, जंगल महल में शांति है, सिलीगुड़ी में शांति है, कूच बिहार में शांति है, पूरा राज्यों में शांति है। ये लोग चाहते हैं दंगा करने के लिए। मैं आप लोगों को शुभ साल का, नया साल का मुबारकबाद देने चाहती हूँ। शुभ नववर्ष, शुभ पयला বৈশাখ, আমাদের বাংলার প্রতিষ্ঠা দিবস। 2 ঈদ আসছে। আমিও প্রোগ্রাম করে 9 তারিখে আমার লাস্ট ইফতার আছে, ওটা আমার কনস্টিটিউয়েন্সিতে করি। করে যদি চাঁদ মুবারক হয় ভালো, 10 বা 11 ঈদ হবে। ইউএইতে দেখে তারপরে বলে। সুতরাং 10-11 আমি ঈদ করে আবার নর্থ বেঙ্গলে আসবো। তার কারণ আমার কাল পরশু যেমন প্রোগ্রাম আছে নর্থ বেঙ্গলে, আমি ঈদ করে আবার চলে আসব, পয়লা বৈশাখ করে আবার চলে আসব। শুধু একটা বেলার জন্য যাব, কারণ আমি পয়লা বৈশাখের আগের দিন মা কালীর মন্দিরে পুজো দিই প্রতি বছর। আপনাদের সকলকে জিজ্ঞেস করব, খেলা হবে, খেলা होगा, চায় মজদুর আচ্ছা रहेगा, রাজবংশীরা ভালো থাকবে, সাধ্বীরা ভালো থাকবে, বঙ্গভাষীরা ভালো থাকবে, মা বোনেরা ভালো থাকবে, ছাত্র যুব ভালো থাকবে, কিষানরা ভালো থাকবে। গলাগুলো কেন এত আস্তে মা? আমার মাথায় কদিন আগে চোট হয়েছিল, দেখেছেন কতটা ফুলে আছে, তাও আমি চিৎকার করছি। আপনাদের আমি অভিনন্দন জানাই, আপনারা অনেক দূর থেকে কষ্ট করে এসছেন, রোজা রেখেও এসছেন। আমি সবাইকে বলবো আমার সাথে গলা মিলিয়ে বলতে হবে, জয় বাংলা, জয় বাংলা। বলুন দুয়াত করে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় তৃণমূল, জয় তৃণমূল। মামাটি মানুষ,
থাকুন, সুস্থ থাকুন। আর তৃণমূল কংগ্রেসের আমার প্রার্থী নারায়ণ বাবুকে এই দেখুন আমার বুকে চিহ্নটা আছে, জোড়া ফুল, আপনারা ভালো চেনেন। এটা হচ্ছে ভাই এবং বোন, একই বৃন্তে নির্মল রায়, আপনারা জানেন একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। ভাই এবং বোন, ভাই এবং বোন, শিখ এবং খ্রিস্টান, রাজবংশী কামতাপুরী, বাংলা ভাষা থেকে শুরু করে হিন্দি ভাষা, সবাই একসাথে, সাদ্রি থেকে একেবারে অলচিকি, সবাই কিন্তু আমরা একসাথে থাকতে চাই। তাই এই সিম্বলটা আমি করেছিলাম এই কারণে, এটার লক্ষ্য ছিল একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। আমাদের নির্মল বাবুকে ভোট দিয়ে জিতিয়ে দিন। আর একটা কথা বলি, এই যে দেখছেন এটা ঘাসফুল গ্রামে হয়, দুটো তিনটে করে পাতা, ছটা, আর নিচেরটা হচ্ছে ঘাস আর ওপরের গুলো হচ্ছে ফুল। দেশ বাঁচানোর জন্য এটা আমি তৈরি করেছিলাম। দেখুন নিচেরটা শুরু করুন জাতীয় সঙ্গীতে, পাঞ্জাব, নিচেরটা ধরুন পাঞ্জাব, রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন। এবারে পাতাগুলো গুনুন, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। মনে রাখবেন এটাই আমাদের স্লোগান। যদি দেখেন জয় হিন্দ, জয় হিন্দ, যদি দেখেন জয় বাংলা, জয় বাংলা, যদি দেখেন সারে জাহাঁ সে আচ্ছা, সারে জাহাঁ সে আচ্ছা, যদি দেখেন দণ্ডবতে, দণ্ডবতে, সব কিছু পাবেন, সব কিছু পাবেন। তাহলে ভোটটা তৃণমূলকে দেবেন তো মা বোনেরা? ভাইরা আমার, ছাত্র যুব কোথায়? এরা তো কথাই বলছে না। তোমাদের কি গলা বসে গেছে? ছাত্র যৌবন, অনেক অভিনন্দন, প্রাণের প্লাবন, অনেক শুভনন্দন, শুভকামনা। বলো জয় বাংলা, বলো মা বোনেরা জিন্দাবাদ, জিন্দাবাদ, কিষাণ শ্রমিক জিন্দাবাদ, 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 সর্বধর্ম জিন্দাবাদ, 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 সর্ববর্ণ জিন্দাবাদ, 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 সর্বমানুষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনাদের রমজান মাস আল্লাহ আপনাদের দোয়া কবুল করুক। গুড ফ্রাইডে গেছে, ইস্টার স্যাটারডে গেছে, মে গড ব্লেস অল অফ ইউ। এবং শুভ নববর্ষ আসছে, আপনাদের অনেক অভিনন্দন। এছাড়াও আরও অনেক উৎসব হবে, সব উৎসবের অভিনন্দন। আর তাছাড়াও অন্নপূর্ণা পুজোও আসছে, মনে রাখবেন অন্নপূর্ণা পুজোরও সকলকে অভিনন্দন। দাঙ্গা করে নয়, শান্তি করে, শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে, আজানের ধ্বনি দিয়ে, প্রে করে, সবাইকে সাথে নিয়ে। মনে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।